হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবালানেট। বংবালানেটে আজকের ভিডিওটাও তোমাদের ক্লাস 12-এর 4th সেমিস্টারের জন্য নিউট্রিশন বিষয়ের ওপর। তোমাদের আগের দিনের ভিডিওতে তোমাদের যে পর্ষদের কোশ্চেন পেপার তোমাদেরকে দিয়েছিল, সেই পর্ষদের কোশ্চেন পেপার থেকে 4th সেমিস্টারে একটা সেট নিউট্রিশনের করিয়ে দিয়েছিলাম। তোমাদের দুটো সেট ছিল, আজকে দ্বিতীয় সেটটা করাবো। তো এই প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখলে বুঝতে পারবে যে তোমাদের এই সেমিস্টারে কীরকম ধরনের প্রশ্ন থাকবে আর তোমাদেরকে কীভাবে প্রিপারেশন নিতে হবে। তোমরা সেই ধরনেরই প্রশ্ন কিন্তু প্র্যাকটিস করবে। এছাড়াও আমার চ্যানেলে আমি কিন্তু তোমাদেরকে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেনের সাজেশান দেবো, তোমরা সেজন্য চ্যানেলটার সাথে থেকো। তো আজকে তোমাদের এই পর্ষদের যে সেটটা দ্বিতীয় সেট, এটা উত্তরগুলো আমি ছোটো ছোটো করে তোমাদের সাথে ডিসকাস করে যাব। আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করতে ভুলে যেও না। তো চলো দেখে নেওয়া যাক আজকে সেটে কী কী ধরনের প্রশ্ন রয়েছে। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, প্রথমে তোমাদের এসএকিউ থাকে 2 নম্বরের 5টা করতে হবে। তো এখানে তোমাদেরকে কিভাবে উত্তর লিখবে এবং কোথায় কী ধরনের তোমরা কিভাবে লিখবে বা কী ধরনের তোমাদের প্রশ্ন থাকতে পারে সেই রিলেটেড আমি কিন্তু তোমাদেরকে সব বলে যাব। সেই জন্য তোমাদেরকে বলবো স্কিপ না করেই কিন্তু ভিডিওটা দেখো। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, নিন আইসিএমআর 2020 রিভাইজ 2024 সালের অনুমোদন অনুযায়ী একজন প্রসূতি জননীর 7 থেকে 12 মান্থ ক্যালসিয়াম ও প্রোটিনের চাহিদা লেখো। দেখো, এখানে যেটা বলতে চেয়েছে যে প্রসূতি জননী মানে যে মায়েরা স্তনদুগ্ধ পান করায় শিশুদেরকে, সেরকম মায়েদের কথা বলা হয়েছে যখন তাদের শিশু 7 থেকে 12 মাস বয়স থাকে, সেই সময় মায়েদের ক্যালসিয়াম আর প্রোটিনের চাহিদা কত। দেখো, একটা স্বাভাবিক মহিলার ক্যালসিয়াম আর চাহিদা, ক্যালসিয়াম, প্রোটিন, ক্যালোরি যাই হোক সেগুলোর চাহিদা যেরকম থাকে যখন মায়েরা গর্ভবতী অবস্থায় থাকে বা স্তনদানকালে, কিন্তু মায়েদের এই সমস্ত নিউট্রিয়েন্টসের চাহিদা কিন্তু বৃদ্ধি পায়। তো সেই অনুযায়ী এখানে তোমাদেরকে মানটা লিখতে বলেছে যে কতটা পরিমাণে দরকার হয়। এখানে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এই যে ক্যালসিয়ামের চাহিদা এই সময় থাকে 1200 মিলিগ্রাম পার ডে, 1200 মিলিগ্রাম পার ডে। আর প্রোটিনের চাহিদাটা থাকে তোমাদের হচ্ছে কি 59 গ্রাম, সরি এটা 59 হবে, 59 গ্রাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে একটা জিনিস তোমরা কিন্তু প্রশ্ন পড়ার সময় দেখে নেবে যে তোমাদেরকে কি জানতে চেয়েছে। এখানে যেমন জানতে চেয়েছে ক্যালসিয়াম প্রোটিনের চাহিদা লেখো, সেই জন্য তোমরা কিন্তু টোটাল চাহিদাটা এখানে আমি তোমাদেরকে যেটা দিয়েছি সেটা টোটাল চাহিদা 1200 আর 59 গ্রাম। কিন্তু তোমাদেরকে যদি বলে দিত যে দৈনিক অতিরিক্ত কতটা ক্যালসিয়াম প্রোটিনের চাহিদা প্রয়োজন, যদি অতিরিক্ত কতটা লেখা থাকতো তখন তোমাদের কিন্তু উত্তর আলাদা হতো। দৈনিক অতিরিক্ত বললে 200 ক্যালসিয়ামের ক্ষেত্রে হতো 200 মিলিগ্রাম আর প্রোটিনের ক্ষেত্রে হতো 13 গ্রাম। কারণ কি, স্বাভাবিক অবস্থায় মেয়েদের 1000 মিলিগ্রাম পার ডে ক্যালসিয়ামের প্রয়োজন হয় আর 46 গ্রাম প্রোটিনের প্রয়োজন হয়। কিন্তু যখনই সেটা গর্ভবতী বা স্তনদানকালে যেহেতু বৃদ্ধি পায়, সেই জন্য সেটা 1000 থেকে 1200 হয়। আর এটা হচ্ছে গিয়ে 46 থেকে 46-এর সঙ্গে 13 গ্রাম আরও অতিরিক্ত প্রোটিন যুক্ত হয়ে 59 গ্রাম হয়। তো সেই জন্য তোমরা কিন্তু প্রশ্ন পড়ার সময় দেখে নেবে যে তোমাদেরকে কি জানতে চেয়েছে, দৈনিক অতিরিক্ত কতটা ক্যালোরি, প্রোটিন এইসবের চাহিদা জানতে চেয়েছে কি তোমাদেরকে টোটালটা জানতে চেয়েছে। এখানে যেহেতু অতিরিক্ত বলেনি সেই জন্য আমরা টোটালটাই দিলাম। তো চলো এর অথবার প্রশ্নটা দেখে নেওয়া যাক। এর অথবার প্রশ্নটা দিয়েছে, দেখো মল্টিং কি। মল্টিং হলো একটা ফুড প্রসেসিং বা ফুড তৈরির যে পদ্ধতি, যেখানে কি করা হয় বিভিন্ন ধরনের দানাশস্য, চীনাবাদাম, ছোলা এই সমস্ত যে ময়দাগুলো একটা নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে শিশুদের জন্য সম্পূরক মানে স্বল্পমূল্যের সম্পূরক খাদ্য তৈরি করা হয়, যেখানে কি করা হয় শিশুরা সেখান থেকে ভিটামিন, খনিজ পদার্থ এবং ক্যালসিয়াম এই সমস্ত তাদের চাহিদা পূরণ হয়। কম দামের হওয়ার জন্য সবাই কিন্তু এগুলো নিতে পারে। আর এই ধরনের খাদ্য প্রস্তুত করে সিপট্রি নামক একটা সংস্থা। তো এখানে আরেকটা বলেছে, দেখো মল্টেড ফুডের উদাহরণ দাও। তোমরা হরলিক্স বলতে পারো বা শিশুদের জন্য যে খাবারগুলো পাওয়া যায় তো সেইগুলো। এরপরে বিয়ের প্রশ্ন দিয়েছে, দেখো ইন্ট্রাভেনাস ফিডিং কি। দেখো এখানে বুঝতে পেরেছো নামটা থেকে, ইন্ট্রাভেনাস মানে ভেনের মধ্য দিয়ে যখন খাদ্যকে পাঠানো হয়, ভেন বা শিরার মধ্য দিয়ে যখন খাদ্যকে পাঠানো হয় সেটাকেই বলা হয় ইন্ট্রাভেনাস ফিডিং পদ্ধতি। তাহলে দেখো, রোগীর শিরার মধ্য দিয়ে যখন তরল পথ্যকে তরল আকারে প্রবেশ করানো হয়, যেমন এই ধরো যখন কোনো রোগী এমন ক্রিটিক্যাল কন্ডিশনে থাকে যে সে সময় খেতে পারে না, সেই সময় তার হাতে চ্যানেল করে দেওয়া হয়, স্যালাইন দিয়ে দেওয়া হয়, সেই মাধ্যমেই সেই চ্যানেলের মাধ্যমেই কিন্তু তাকে খাওয়ানো হয়। তো সেই শিরার মাধ্যমেই তার পুষ্টি সরবরাহ করা হয়, এটাকে বলা হয় ইন্ট্রাভেনাস পদ্ধতি।
তো আর এর আরেকটা নাম রয়েছে পেনিট্রাল ফিডিং বা এটা কোন সময়ে মানে এই ফিডিং পদ্ধতিটা ব্যবহার করে আমি বললাম, যখন কোনো রোগীর কিন্তু খুব সিরিয়াস কন্ডিশান হয়, যেমন ধরো অপারেশনের পরে বা ক্যান্সার আক্রান্ত রোগী খেতে পারছে না বা এমনভাবে পুড়ে গেছে রোগী যে তার খাওয়ার মতো কন্ডিশান নেই, তো সেই রকম পজিশানে কিন্তু তার শরীরে পুষ্টি যোগান দেওয়ার জন্য এই ইন্ট্রাভেনাস ফিডিং পদ্ধতিটা ব্যবহার করা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরের অথবা প্রশ্ন রয়েছে, দেখো গেটে বাতে আক্রান্ত রোগীর কী কী খাদ্য বর্জনীয়। তো গেটে বাত এই রোগটায় কি হয়, গেটে বাতের আক্রান্ত যারা হয় তাদের দেহে অতিরিক্ত পিউরিনের পরিমাণটা বেশি হয়ে যায়। পিউরিনের পরিমাণ বেশি হয়ে যাওয়ার জন্য কি হয়, পিউরিন থেকে প্রচুর পরিমাণে ইউরিক অ্যাসিড তৈরি হয়। আর এই ইউরিক অ্যাসিড তার মানে রোগীর বিভিন্ন জয়েন্ট পজিশানে, যেমন ধরো হাঁটু ও যে কোনো যে অস্থিসন্ধিগুলোতে জমা হয়ে কি হয়, সেগুলো লাল হয়ে ফুলে ওঠে অস্থিসন্ধিগুলো, আর ব্যথা যন্ত্রণা হয়। এই যে ঘটনাটাকে গেটে বাত বলা হয়। তো গেটে বাত যেহেতু পিউরিন জাতীয় খাদ্যের জন্য হয়, সেই জন্য কোন খাদ্যগুলো বর্জন করতে হবে, যেগুলো পিউরিন রিচ খাদ্য রয়েছে সেই ধরনের খাদ্য, পিউরিন সমৃদ্ধ খাদ্য কিন্তু বর্জন করতে হবে এই রোগীদেরকে। তো এগুলো কী ধরনের খাদ্য, যেমন মাংস আর মাংসের যে মিটে অ্যালকোহল, এই ধরনের যে খাদ্যগুলোকে কিন্তু রোগীকে বর্জন করতে হবে। এরপরে রয়েছে দেখো যে আইডিডি বা আয়োডিনের অভাবজনিত যে বিশৃঙ্খলায় কোন কোন রোগ দেখা যেতে পারে। আয়োডিন ডেফিসিয়েন্সি ডিজিজ, আইডিডি এর ফুল ফর্ম আয়োডিন ডেফিসিয়েন্সি ডিজিজ। তো এটা কোন কোন ধরনের রোগ দেখা যেতে পারে। দেখো আয়োডিনের অভাবে তোমরা খুবই জানো একটা ফেমাস রোগ, সেটা হচ্ছে গিয়ে গলগণ্ড বা গয়টা রোগ, যেটাতে কি হয় থাইরয়েড গ্রন্থি ফুলে যায়। আর কি হয়, ক্রেটিনিজম রোগ দেখা যায়। ক্রেটিনিজম মানে মস্তিষ্কের বিকাশটা ঠিকঠাক হয় না এই আয়োডিনের অভাবে। তো এরকম বিভিন্ন ধরনের রোগ রয়েছে। এরপরে রয়েছে দেখো সিপট্রি, এই সংস্থাটা কবে এবং কোথায় প্রতিষ্ঠিত হয়। দেখো সিপট্রি এর ফুল ফর্মটা আমি আগে বলে দিই, সেন্ট্রাল ফুড টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউট। এই যে ইনস্টিটিউটটা কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল, প্রথম হচ্ছে এটা কোথায় প্রতিষ্ঠিত হয়, মহীশূরে। কর্ণাটকের যে মহীশূর রয়েছে সেখানে প্রতিষ্ঠিত হয়েছে। কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, 1950 সালের 1 অক্টোবর এই যে সিপট্রি নামক সংস্থাটা প্রতিষ্ঠিত হয়েছে। কোথায় বললাম, আরও একবার জায়গাটার নাম বলে দিচ্ছি, মহীশূর, কর্ণাটক। তো চলো এর পরের প্রশ্নটা দেখে নেওয়া যাক। তোমাদের কিন্তু এরকম বিভিন্ন ধরনের সংস্থা রয়েছে, সেই সংস্থাগুলোর হেডকোয়ার্টার কোথায়, কবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং তাদের যে মানে কাজ কী, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে দেখা যায়। এই সিপট্রি, যেমন আগেই আমি বলেছি, সিপট্রি সংস্থাটা কী করে, বিভিন্ন ধরনের সাপ্লিমেন্টারি লো কস্ট যে সাপ্লিমেন্টারি ফুডগুলো সেগুলো তৈরি করে। এরপরে রয়েছে দেখো 2013 জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের মূল দুটি উদ্দেশ্য। তো জাতীয় খাদ্য নিরাপত্তা এর দুটো মূল উদ্দেশ্য। জাতীয় খাদ্য নিরাপত্তাতে প্রথম যে উদ্দেশ্য কি, পুষ্টির চাহিদা পূরণ। তো হচ্ছে খাদ্যের নিরাপত্তা রক্ষা আর একটা পুষ্টির চাহিদা পূরণ, এরকম তোমরা দুটো উদ্দেশ্যকে ডিসকাস করবে লিখে। তো খাদ্যের নিরাপত্তা মানে ধরো কোনো খাদ্য, সেখানে ভেজাল মেশানো আছে নাকি, খাদ্যের কোয়ালিটি ঠিকঠাক আছে নাকি, এইগুলো তোমার দেখা। আর পুষ্টির চাহিদা মানে ওই খাদ্যের মাধ্যমে সমস্ত মানুষের পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে নাকি, সেই সমস্ত দিকগুলো দেখায় কিন্তু জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের মূল উদ্দেশ্য। এখানে আমি দুটো উদ্দেশ্য বললাম, তোমরা আরও বই থেকে পেয়ে যাবে। এরপরে রয়েছে দেখো এফএও এর দুটি কাজ। এফএও মানে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশান। তো এই ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশানের দুটো কাজ কি, বিশ্বের সমস্ত দেশের পুষ্টির মান উন্নত করা আর কৃষি, বন সংরক্ষণ এবং মাছ চাষের ক্ষেত্রে দক্ষতা বাড়ানো। এরপরে রয়েছে দেখো এটারই লাস্ট প্রশ্ন, মানে 2 নম্বরের লাস্ট প্রশ্ন, মাইক্রোসাইটিক হাইপ্রোক্রোমিক রক্তাল্পতা কোন খনিজের অভাবে হয় এবং কাদের মধ্যে বেশি দেখা যায়। এটা আয়রনের অভাবে বেশি হয়, অর্থাৎ যাদের আয়রনের অভাবে লোহিত রক্তকণিকা তৈরি হতে পারে না, তাদের ক্ষেত্রে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক রক্তাল্পতা দেখা যায়। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরের প্রশ্ন দেখো, তোমাদের এর পরের সমস্ত প্রশ্নগুলো রয়েছে এলএকিউ বা বর্ণনামূলক প্রশ্ন। এখানেও 5টা তোমাদের প্রশ্ন 5 নম্বরের করতে হবে। এখানে তোমাদের পাঠ প্রশ্ন দেওয়া থাকবে 1, 4, 2, 3 অথবা 5-এ 5 এরকম দেওয়া থাকবে। প্রথম প্রশ্ন দেওয়া রয়েছে দেখো, একজন প্রসূতি জননীর কেন বর্ধিত ক্যালোরি প্রয়োজন হয়। দুগ্ধ উৎপাদনের জন্য, যেহেতু প্রসূতি জননী মানে বাচ্চা প্রসবের পর যখন মায়েরা শিশুদেরকে স্তন দান করে, তো সেই সময় স্তন দুগ্ধ পান করায়, সেই সময় বর্ধিত ক্যালোরির প্রয়োজন হয়। কারণ এই সময় যেহেতু শিশুকে দুগ্ধ দিতে হয় মাকে, সেই দুগ্ধ উৎপাদনের জন্য কিন্তু স্বাভাবিকের তুলনায় বেশি ক্যালোরির প্রয়োজন হয়। এরপরে দিয়েছে দেখো গর্ভাবস্থায় সাধারণ জটিলতাগুলো আলোচনা করো। এগুলো একদম সহজ প্রশ্ন, তোমরা নিজেদের মতন করে লিখবে। গর্ভাবস্থায় কী কী জটিলতা দেখা যেতে পারে, যেমন ধরো
অন্তঃক্ষরাতন্ত্রের পরিবর্তন দেখা যেতে পারে, জননতন্ত্রের পরিবর্তন দেখা যেতে পারে, ত্বকের পরিবর্তন ঘটতে পারে। এছাড়া কিছু সমস্যা যেমন মর্নিং সিকনেস, টক্সিমিয়া, ইক্ল্যাম্পসিয়া এই ধরনের কিছু সমস্যা দেখা যেতে পারে। তো এইগুলো গর্ভাবস্থায় কিন্তু বিভিন্ন ধরনের জটিলতা বা সমস্যাগুলো দেখা যায়। তোমরা ছোটো ছোটো করে পয়েন্ট করবে এবং গর্ভাবস্থায় অ্যানিমিয়া দেখা যেতে পারে, হাত পা ফোলা, উচ্চ রক্তচাপ বা হচ্ছে প্লাসেন্টার যে গর্ভপাত, বিভিন্ন ধরনের কিন্তু সমস্যা এই সময় দেখা যায়। তো এইগুলো তোমরা কয়েকটা পয়েন্ট ছোটো ছোটো করে দেবে এবং সেগুলো ডিসকাস করবে। যেমন ধরো আমি যদি বলি প্রথমে বিপাক ক্রিয়ার পরিবর্তন। বিপাক ক্রিয়ার পরিবর্তনে কী হয়, এই সময় বিএমআর বৃদ্ধি পায়, তো শক্তির চাহিদা বৃদ্ধি পায়, প্রোটিন শর্করা উভয় চাহিদা বৃদ্ধি পায়। অন্তঃক্ষরাতন্ত্রের কী পরিবর্তন হয়, গর্ভাবস্থায় এফএসএইচ এলএইচ এর ক্ষরণ বেড়ে যায়, অ্যালোস্টেরন T3 T4 প্রভৃতি হরমোন ক্ষরণ বৃদ্ধি পায়। এছাড়া আমি যদি বলি মর্নিং সিকনেস, তাহলে সকালে ঘুম থেকে ওঠার পরে দেখা যায় বমি বমি ভাব দেখা যায়, এটাকেই মর্নিং সিকনেস বলা হয়। এরকম তোমরা কয়েকটা পয়েন্ট, এখানে দেখো 4 নম্বরের প্রশ্ন যেহেতু দিয়েছে, তোমরা কিন্তু এটা একটু ভালো করে লিখবে, অনেকগুলো অন্তত 6-7টা পয়েন্ট দিয়ে ভালো করে লিখবে। তো এরপরে রয়েছে দেখো মাতৃদুগ্ধ ও কৃত্রিম দুগ্ধপানের তুলনা করতে বলা হয়েছে। এখানে মাতৃদুগ্ধ আর কৃত্রিম দুগ্ধের মধ্যে তুলনা। তো এখানে দেখো তোমরা এই যে পার্থক্যগুলো সবসময় চেষ্টা করবে যে পার্থক্যের 3টে ঘর করতে। একটা হচ্ছে গিয়ে বিষয়, আরেকটা যেটা মাতৃদুগ্ধ এখানে চেয়েছে, আর লাস্টের ঘরটাতে তোমরা দেবে যে কৃত্রিম দুগ্ধ। তো এখানে তাহলে এই 3টা ঘর করে প্রথমে বিষয়ের ঘরে তোমরা প্রত্যেকটা সম্পর্কে ছোটো ছোটো করে বলবে। যেমন ধরো মাতৃদুগ্ধে কত পরিমাণ প্রোটিন থাকে, কৃত্রিম দুগ্ধে কত পরিমাণ প্রোটিন থাকে, বা হচ্ছে গিয়ে তোমাদের মাতৃদুগ্ধে ক্যালোরির পরিমাণ কীরকম থাকে, কৃত্রিম দুগ্ধে ক্যালোরির পরিমাণ কেমন থাকে, মাতৃদুগ্ধের প্রধান প্রোটিন আর কৃত্রিম দুগ্ধের প্রধান প্রোটিন, এরকম বিভিন্ন ধরনের মাতৃদুগ্ধ বনাম কৃত্রিম দুগ্ধ তোমরা অনেক পয়েন্ট পেয়ে যাবে, তোমরা সেগুলো পড়বে। যেমন ধরো আমি তোমাদেরকে এখানে উদাহরণ দিয়ে বলছি, মাতৃদুগ্ধের পরিবর্তে যে সমস্ত শিশুকে কৃত্রিম দুগ্ধ বলতে এখানে বলা হয়েছে গরু, মহিষ বা ছাগলের দুধ বা গুঁড়ো দুধ, এগুলোকে কিন্তু কৃত্রিম দুগ্ধের আন্ডারে ফেলা হচ্ছে। তাহলে এখানে তোমরা মাতৃদুগ্ধে যেমন আমরা যদি মাতৃদুগ্ধ আর গোদুগ্ধের কথাই চিন্তা করি, মাতৃদুগ্ধে প্রোটিনের পরিমাণ থাকে 1.1 গ্রাম, আর গোদুগ্ধের ক্ষেত্রে প্রোটিনের পরিমাণ 3.2 গ্রাম থাকে পার 100 ml। তো এরকম করে তোমরা ছোট্ট ছোট্ট করে পয়েন্টে মাতৃদুগ্ধ বনাম কৃত্রিম দুগ্ধপানের তুলনা করতে পারো। তোমাদের দেখবে যে এগুলো কিন্তু ছকের মাধ্যমে তোমাদের বইয়ে দেওয়া রয়েছে। এটা 5 নম্বরের প্রশ্ন, তোমরা এখানে 6-7টা পয়েন্ট দিয়ে ডিসকাস করবে। এরপরে রয়েছে দেখো জ্বরের শ্রেণীবিভাগ করতে বলা হয়েছে। তো জ্বরের শ্রেণীবিভাগ তোমরা যদি দেখো, জ্বর সাধারণত 3 ধরনের জ্বর দেখা যায়। একটা হচ্ছে স্বল্প মেয়াদি জ্বর, যেটা থাকে মানে আসে কিছুক্ষণের জন্য থাকে বা কিছু সময়ের জন্য থাকে, বা 2-3 দিনের জন্য থাকে, তারপর চলে যায়। তো সেইগুলো হচ্ছে স্বল্পমেয়াদী। দীর্ঘমেয়াদী মানে অনেক দিন ধরে, ধরো 7 থেকে 14 দিন, 21 দিন এরকম থাকে, সেগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী। আর বিরামযুক্ত জ্বর, এই 3 ধরনের জ্বর দেখা যায়। তো স্বল্পমেয়াদী জ্বর কোনটা, ধরো আমাদের ঠান্ডা লেগে গেছে, টনসিলের প্রদাহ, এগুলো স্বল্পমেয়াদী জ্বর। দীর্ঘমেয়াদী জ্বর কোনগুলো, যক্ষা, টাইফয়েড, ক্যান্সার, এগুলোতে। আর বিরামযুক্ত জ্বর, যেমন ধরো জ্বর আসছে, কেটে যাচ্ছে, আবার সেই একটা ইন্টারভেল বা একটা সময় ধরে ধরে জ্বর আসছে, সেটাকে বলা যায়, যেমন ম্যালেরিয়া রোগের ক্ষেত্রে হয়। তো এগুলো। এরপরে বলা হয়েছে যে একজন টাইফয়েড রোগীর উপযুক্ত পথ্য তালিকা করতে বলা হয়েছে। এটা তোমাদেরকে 3 নম্বর দেওয়া রয়েছে। তোমাদের দেখবে প্রত্যেকটা তোমাদের বইয়ে যতগুলো রোগ দেওয়া রয়েছে, প্রত্যেকটা রোগেরই কিন্তু একটা করে পথ্যের তালিকা দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে এগুলো করে নিতে পারো। এরপরে রয়েছে দেখো হৃদরোগ নিবারণের জন্য WHO-র 3টি খাদ্য সংক্রান্ত নির্দেশিকা এখানে তোমাদেরকে বলতে বলা হয়েছে। তো হৃদরোগ মানে এখানে তোমাদের দেখবে অনেক ধরনের হচ্ছে হৃদরোগ হয়, যেমন হার্ট অ্যাটাক, তারপরে অ্যানজাইনা পেক্টোরিস, তারপরে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশান, এরকম ধরনের, তারপরে হচ্ছে গিয়ে আর্টেরিওস্ক্লেরোসিস, এরকম এগুলো সবই কিন্তু হৃদরোগের মধ্যে পড়ে। তো হৃদরোগের সংক্রান্ত খাদ্য তালিকা নির্দেশিত WHO কী নির্দেশ দিয়েছে সেগুলো, হৃদরোগ যাদের থাকবে তাদের খাদ্যে কিন্তু কোলেস্টেরলের মাত্রা 300 মিলিগ্রামের বেশি হওয়া যাবে না। আবার ক্যালোরির পরিমাণ এমন থাকবে যাতে উচ্চতার নিরিখে শরীরের ওজন না বাড়ে। আবার কীরকম ধরনের, প্রতিদিন প্রয়োজনীয় ক্যালোরি 55% কিন্তু শর্করা থেকে আসতে হবে, সেরকম ধরনের ক্যালোরি গ্রহণ করতে হবে। দৈনিক খাদ্যের মধ্যে প্রোটিন কতটা থাকবে, শতকরা 10 থেকে 15 ভাগ, এরকম কিছু নির্দেশিকা দেওয়া রয়েছে।
তোমরা বইতে পেয়ে যাবে হৃদরোগের জন্য, হৃদরোগ নিবারণের জন্য WHO নির্দেশিকা, সেখান থেকে তোমরা খাদ্য সংক্রান্ত নির্দেশিকাগুলো খুঁজে নিতে পারবে। এরপরে রয়েছে দেখো অ্যাথেরোস্ক্লেরোসিস। তো এই অ্যাথেরোস্ক্লেরোসিস রোগটাতে কি হয়, আমাদের শরীরে যে ধমনীগুলো থাকে সেই ধমনীর যে অন্তঃপ্রাচীর থাকে, অন্তঃপ্রাচীরে চর্বি জমা হয়ে যায়। এরকম ধমনীগুলো থাকে, ধমনীর এই ভেতরের দিকে প্রাচীরে চর্বি জমা হয়ে যায়। চর্বি জমা হয়ে যাওয়ার কারণে যখন ব্লাড ফ্লো হয়, ব্লাড ফ্লো ঠিকঠাক মতো হতে পারে না, তার ফলে এই যেখানে চর্বি জমা হয়ে যায় সেই পোর্শনে সেই পোর্শনের জন্য কিন্তু রক্তচাপ বেড়ে যায়। তো এই কারণে কি হয়, রক্তবাহের গহ্বর সংকীর্ণ হয়ে পড়ে এবং এই যে জমা হয়ে যায়, যেটা চর্বি জমা হয়ে যায় ধমনীর ভেতরে, এ কারণে রক্ত প্রবাহ কম হয়। এই ধরনের যে ঘটনাগুলোকে বলা হয় অ্যাথেরোস্ক্লেরোসিস। তো তোমরা এগুলো ছোট্ট ছোট্ট পয়েন্ট করে ভালো করে নোটগুলো করে নেবে। আমি জাস্ট তোমাদেরকে বলে যাচ্ছি যে কোনগুলোতে কী হয়। এরপরে রয়েছে দেখো পেপটিক আলসারের কারণগুলো আলোচনা করতে বলা হয়েছে এবং পেপটিক আলসার এই রোগে বর্জনীয় খাদ্যগুলো কী কী সেটা বলতে বলা হয়েছে। তো সাধারণত পেপটিক আলসার কী কারণে হয়, প্রচুর পরিমাণে যদি তেল মশলাযুক্ত খাবার খাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে পেপটিক আলসার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তো সেই কারণে কিন্তু প্রথম এখানে যদি বর্জনীয় খাদ্যের কথা বলা যায়, যেটা ফার্স্ট তোমরা বলবে যে মানে যে কোনো ধরনের তেল মশলা জাতীয় খাবার এগুলো কিন্তু কম খাওয়া উচিত যাদের পেপটিক আলসার থাকে। তো পেপটিক আলসারের কারণ আমরা কী বলতে পারি, প্রথম বলতে পারি জীবন ধারণের প্রকৃতি। যারা অধিক দুশ্চিন্তা করে, খুব তেল মশলাযুক্ত খাবার খায়, অবসাদযুক্ত জীবনযাপন করে, তাদের কিন্তু পেপটিক আলসার দেখা যায়। এছাড়াও পেপটিক আলসারের জন্য একটা জীবাণুও দায়ী থাকে। এটাও পরীক্ষাতে তোমাদের আসে যে পেপটিক আলসারের জন্য দায়ী জীবাণুর নাম এখানে আমি লিখে দিচ্ছি, দেখো হেলিকোব্যাক্টার, হেলিকোব্যাক্টর পাইলোরি, LORI। তো এই যে ব্যাকটেরিয়াটা, এই ব্যাকটেরিয়াটার জন্য কিন্তু অনেক সময় এই পেপটিক আলসারও হয়। এটা পরীক্ষাতে কিন্তু মানে 2 নম্বরের প্রশ্ন তোমাদের আসতে পারে যে ধরো বললো যে পেপটিক আলসারের জন্য দায়ী জীবাণুর নাম বলো, তো তখন তোমরা বলবে। এছাড়া বংশগত কারণেও হয়, আবার মহিলাদের তুলনায় পুরুষদের ক্ষেত্রে পেপটিক আলসার বেশি দেখা যায়। খাদ্যাভ্যাসের কারণে হয়, অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার, কফি, অ্যালকোহল এই ধরনের খাবারগুলো বেশি পরিমাণে গ্রহণ করলে হতে পারে। এরকম অনেকগুলো কারণ তোমরা ছোটো ছোটো পয়েন্ট করে দিয়ে দেবে। আর বর্জনীয় খাদ্যগুলোর মধ্যে আমি বললাম প্রথমেই, যেহেতু এগুলো অধিক তেল মশলাযুক্ত খাবার খাওয়ার জন্য হতে পারে, তোমরা বলবে যে অধিক তেল মশলাযুক্ত খাবার খাওয়া একদম বন্ধ করতে হবে। এরকম বিভিন্ন ধরনের যে বর্জনীয় খাদ্যগুলোর নাম, অ্যালকোহল বা হচ্ছে গিয়ে বাইরের যে কোনো খাবার, এগুলো কফি, এই ধরনের খাবারগুলো কিন্তু খাওয়া বন্ধ করতে হবে, অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার। তো এই ধরনের একটা তালিকা এখানে প্রস্তুত করতে বলা যায়। তোমাদের বইয়ে দেখবে প্রত্যেকটা রোগের জন্য গ্রহণীয় এবং বর্জনীয় খাদ্যের তালিকা দেওয়া রয়েছে, তোমরা ওখান থেকেই করে নেবে। এরপরে রয়েছে দেখো পিএম পোষণ স্কিম বলতে কোন প্রকল্পের কথা বলা যায়। পিএম পোষণ স্কিম বলতে মিড ডে মিল প্রকল্পের কথা বলা হয়েছে। মিড ডে মিল প্রকল্পের অপর নাম হচ্ছে গিয়ে পিএম পোষণ স্কিম। তো এই পিএম পোষণ স্কিমে প্রাপক কারা এখানে, তাহলে তোমরা বলবে যে একদম যে প্রাথমিক বিদ্যালয়ের শিশু থেকে শুরু করে একদম 8 পর্যন্ত, মানে প্রাক প্রাথমিক আর প্রাথমিক এই দুটো স্তরের শিশুদের জন্য কিন্তু এই পিএম পোষণ স্কিমটা চালু করা হয়েছে। এর উদ্দেশ্য কি, এর উদ্দেশ্যই হচ্ছে গিয়ে যে সমস্ত বাচ্চারা অপুষ্টিতে ভোগে তাদের জন্যই মানে স্কুলে যাতে তারা সেই পুষ্টির চাহিদাটা পূরণ করতে পারে এবং সেজন্য যাতে তারা অনেকেই কী হয় অভাবের জন্য স্কুল আসতে চায় না, অনেক বাড়ি রয়েছে, তো সেইটা যাতে কম হয়, শিশুরা যাতে বিদ্যালয়মুখী হয় এবং মানে শিশুদের যাতে পুষ্টিগত মান বাড়ানো যায়, ক্ষুধা অপুষ্টি যাতে মোকাবিলা করানো যায়, এছাড়াও কিছু মহিলারা যাতে কাজের সুযোগ পায়, এই সমস্ত উদ্দেশ্যগুলোর জন্যই কিন্তু এই পিএম পোষণ স্কিমটা চালু করা হয়েছে। এরপরে রয়েছে দেখো রক্তাল্পতার দুটি কারণ। রক্তাল্পতার কারণ আয়রনের অভাবে হতে পারে, ফোলিক অ্যাসিডের অভাবে হতে পারে, রক্তে যদি শরীরে ঠিকঠাক মতো হিমোগ্লোবিন কোনো কারণে সৃষ্টি না হয় সেক্ষেত্রে হতে পারে। এরপরে বলেছে রক্তাল্পতা প্রতিরোধে কোন ট্যাবলেট প্রদান করা হয়, IF ট্যাবলেট প্রদান করা হয়।
তো এখানে 3 নম্বরের প্রশ্ন এটা দেওয়া রয়েছে, কেন প্রদান করা হয়? তোমরা এগুলো এই আইএফএ ট্যাবলেটের মাধ্যমে কী করা হয়, আয়রনের যে ডেফিসিয়েন্সি থাকে সেটা মেটানো সম্ভব হয় এবং তার মাধ্যমে যাতে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ে, রক্ত তৈরি হয়। তো সেই জন্যই কিন্তু এই যে প্রকল্পটা মানে রক্তাল্পতা প্রতিরোধের জন্য এই ট্যাবলেটটা ব্যবহার করা, আইএফএ ট্যাবলেট। তো এগুলো রয়েছে। এরপরে বলেছে দেখো WHO এবং নিন এর সম্পূর্ণ নামগুলো এখানে জানতে চেয়েছে। তাহলে WHO সম্পূর্ণ নাম তোমরা সবাই জানো, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, আর নিন হচ্ছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন অফ নিউট্রিশন, ইন্টারন্যাশনাল বলছে সরি, ন্যাশনাল ইনস্টিটিউশন অফ নিউট্রিশন। একটা হচ্ছে, তাহলে এখানে বলেছে যে এই দুটো সংস্থার মধ্যে যে কোনো একটা সংস্থার উদ্দেশ্য আর কার্যাবলী। WHO এর উদ্দেশ্য তোমরা বলতে পারো, WHO এর উদ্দেশ্য হচ্ছে সারা বিশ্বের প্রতিটা মানুষের স্বাস্থ্যের উন্নতি করা, সর্বোত্তম উন্নতি করা, সামাজিক অর্থনৈতিক প্রতিটা দিক থেকে মানুষকে উৎপাদনক্ষম করে তোলা এর উদ্দেশ্য। আর কাজ কী কী, এগুলো রোগ প্রতিরোধ, যেমন ধরো বিশ্ব থেকে বসন্ত, এইডস, এই সমস্ত ক্যান্সার, হার্টের অসুখ, এই ধরনের রোগগুলোকে যাতে নিরাময় করা যায় সেই প্রকল্প, তার জন্য বিভিন্ন ধরনের প্রকল্পের ব্যবস্থা করা, পারিবারিক স্বাস্থ্য, ফ্যামিলি হেলথের দিকটা দেখা, পুষ্টি, প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জনগোষ্ঠীর পুষ্টি সম্পর্কে মানে কমিটি গঠন করে পুষ্টির উন্নতি সাধন ঘটাতে বিশেষ প্রকল্প নিয়ে আসা, এই ধরনের যে কাজগুলো কিন্তু WHO করে থাকে। এরপরে দেখো যেটা দিয়েছে, পুষ্টি শিক্ষা কাকে বলা হয়? এটা তো খুবই ইজি প্রশ্ন, তোমরা আশা করি সবাই পারবে। পুষ্টি শিক্ষা কাকে বলে এবং দিয়েছে যে পুষ্টি শিক্ষার উপকারিতাগুলো কী কী। তাহলে পুষ্টি শিক্ষার উপকারিতা কী কী হতে পারে? যদি পুষ্টি সম্পর্কে মানুষের সঠিক ধারণা থেকে থাকে তাহলে কী হবে, সুষম, তারা কিন্তু মানে তাদের স্বাস্থ্যের দিকটা সম্পর্কে ভাবতে পারবে। তাদের মানে প্রতিদিন খাদ্য তালিকায় কী ধরনের খাদ্য রাখা উচিত, কতটা পরিমাণ ক্যালোরি, কতটা প্রোটিন, কতটা ফ্যাট রাখা উচিত, সেই সমস্ত সম্পর্কে জানতে পারবে। প্রতিটা খাদ্যের রন্ধন প্রক্রিয়া সম্পর্কে জানতে পারবে। এরকম কিছু কিছু কিন্তু উদ্দেশ্য রয়েছে, পুষ্টি শিক্ষার উপকারিতা রয়েছে, তোমরা সেগুলো লিখবে। পুষ্টি শিক্ষায় রন্ধন প্রদর্শনের ভূমিকা কী? পুষ্টি শিক্ষায় রন্ধন প্রদর্শনের ভূমিকা এটাই যে রন্ধনের মাধ্যমে মানে এই যে পুষ্টি শিক্ষায় রন্ধন যে পদ্ধতি, এই রন্ধনের মাধ্যমে যে ছাত্রছাত্রীদেরকে বা যাদেরকে পুষ্টি শিক্ষা দেওয়া হয় তাদেরকে খাদ্যের যে গুণাগুণ বজায় রেখে কিভাবে খাদ্য রান্না করা যায়, কোন খাদ্যের জন্য আমরা কতটা তাপ দিতে পারি, কতটা জল ব্যবহার করতে পারি, বা কোন খাদ্যকে কিভাবে রান্না করলে তার পুষ্টিগুণ বজায় থাকবে, এই সমস্ত সম্পর্কে কিন্তু ধারণা দেওয়া যায় এই রন্ধন প্রণালীর মাধ্যমে। তো এটাই ছিল তোমাদের প্রশ্ন, আমি অল্প অল্প করে তোমাদেরকে ডিসকাস করে দিয়েছি, আশা করি তোমাদের বুঝতে সুবিধা হয়েছে। তোমরা এগুলো কিন্তু বই থেকে ছোটো ছোটো পয়েন্ট করে এই সমস্ত নোটসগুলো ডিটেলসে বানিয়ে নিও। আজকে তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমাদেরকে এবার সাজেশন সিরিজ নিয়ে আসবো তোমাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ। তোমরা সাথে থেকো, পাশে থেকো। আজকে টাটা।